তাহলে দেখো আজকে আমাদের প্রথম একটা চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার, এটা হলো অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। রসায়ন ও শক্তি, দেখো রসায়নের সাথে কিন্তু একটা শক্তি একটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এখানে যে আমরা দেখি রাসায়নিক বিক্রিয়াগুলো, এখানে কিন্তু শক্তি উৎপন্ন হয় অথবা শোষিত হয়, এবং যে আমরা রাসায়নিক বস্তুগুলো দেখি তাদের মধ্যে কি থাকে, শক্তি সঞ্চিত থাকে, তাই না? শক্তি সঞ্চিত থাকে। তো এই সব শক্তি সঞ্চিত শক্তি নিয়ে আমরা পড়াশোনা করবো এখানে, যে কোন যৌগের মধ্যে কি পরিমাণে শক্তি সঞ্চিত থাকে সেটা আমরা দেখবো, বের করব, ঠিক আছে? এবং একটা বিক্রিয়া মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে আমরা একটু গত অধ্যায়ে পড়ে আসলাম যে শক্তির মানে উপর ভিত্তি করে যে আমরা দেখছিলাম ওখানে যে কোনো বিক্রিয়া হয় কি বলতো, মানে তাপের উপর ভিত্তি করে কোনো বিক্রিয়া হয় তাপ উৎপাদী, কোনো একটা বিক্রিয়া হয়ে থাকে তাপ হারি। তো শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে, তুমি ওভারঅল 9টা বলতে পারো শক্তির রূপ রয়েছে, তার মধ্যে তাপ শক্তিও একটা কিন্তু, ঠিক আছে? এবং আমরা যেগুলো আমাদের ওই ফিজিক্সে পড়ি, আমাদের যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়, গতি শক্তি এবং বিভব শক্তি দুইটাই। তো এরকম অনেক শক্তির রূপভেদ আছে, প্রায় 9 ধরনের মধ্যে। তার মধ্যে একটা হলো কি যান্ত্রিক শক্তি। সহজভাবে বললে ওইভাবে না বলে আছে কোনো কিছু মানে মুভ করলে তো এটা যান্ত্রিক শক্তি। হ্যাঁ, কোনো একটা বস্তুর গতি এবং অবস্থানের জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তো দেখো এখানে যেটা আছে আমাদের, যে শক্তিটা আমাদের এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে সেটা হলো তাপ শক্তি, ঠিক আছে? তাপ শক্তি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের তাপ উৎপন্ন হতে পারে অথবা নির্গত হতে পারে, ঠিক আছে? তাপ উৎপন্ন হতে পারে অথবা শোষিত হতে পারে। তো এখানে তাহলে আমরা বুঝতেছি যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অলওয়েজ যে যৌগগুলো তৈরি হয় তার মধ্যে কিন্তু শক্তি থাকবেই, যেমন তা না তার মানে শক্তি মনে হয় নাই হয়ে যাচ্ছে, আবার কখনো তৈরি হচ্ছে এমন না। কথা হলো সকল যৌগের মধ্যে সমান পরিমাণে শক্তি থাকে না, সবাই সমান পরিমাণে আমাদের শক্তি কন্টেন্ট করতে পারে না। এই জন্য কখনো দেখা যায় যে শক্তিটা কি হবে, উৎপন্ন হবে, কখনো বা বেশি হবে, ঠিক আছে? এরকম মনে করে যে এরকম একটা বিষয় যদি দেখি, এটা একটা গ্লাস, ঠিক আছে? এই গ্লাস যদি বলি তাহলে এটার মনে করো এই গ্লাসটা পুরোটা যে ক্যাভিটি আছে পুরোটা কী করতে পারবে, আমাদের ওয়াটার কন্টেন্ট করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমরা এই গ্লাসটাই কী করে দিলাম, এটা এরকম আমি তলানিটা এরকম একটা মানে আমি পার্টিশন দিয়ে দিলাম, এই পাশে আবার একটা মুখ আছে এইভাবে, ঠিক আছে? তাহলে এখন এই পাশে কি আর আগের মতো পানি ধরতে পারবে? তাহলে এই যে পানি আসবে, তাই না? এবং এটা যদি আমরা উল্টায় দেই বিষয়টা, মানে এটা গ্লাসের দেখলাম এই পিসটা তাহলে পানি ধরতেছে হলো 400 ml, আর গ্লাসটা আমরা উল্টায় দিলাম, উল্টায় দিলে কি হবে, উল্টা দিলে হবে এরকম যে এটা হয়ে গেল এখন না, উল্টায় দিলে হলো এখন নিচ পাশটা উপরে গেল আর উপর পাশটা নিচে আসলো, তখন কি হবে বলো তো? এখন তুমি পানি যদি এই পাশ থেকে দাও তাহলে দেখো মনে করো এটুকু এই ছিল 200 ml, তাহলে এখন এই পাশে ধরবে কত ml, 200 ml। তার মানে একই জিনিসটা গ্লাস একই ছিল, আমরা শুধু উল্টো করে দিছি, তাই না? শুধু উল্টা করে দেওয়ার কারণে কি হলো, আগে ধরছিল হলো 400 ml, এখন ধরতেছে 200 ml, ঠিক আছে? ধারণ ক্ষমতা কমে গেছে। ঠিক এমনটাই দেখা যায় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা দেখবো যে শুধু উল্টা করে লেখার জন্য বা ভিন্নভাবে সাজানোর কারণে কখনো দেখবো রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, কখনো বা দেখা যাবে রাসায়নিক বিক্রিয়ার সম্পন্ন হতে শক্তি শোষিত হচ্ছে, ঠিক আছে? তো এটা হয়তো বুঝতেছে না, আমরা একটু ডিটেলস পড়বো তখন বুঝতে পারবো। তো দেখো সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি যে বেশিরভাগ বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তাপ নির্গত হয়। কোন বিক্রিয়াগুলোতে? মেরু সংযোজন বিক্রিয়াগুলোতে দেখছিলাম, যেমন কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে আমরা রান্না করে থাকি, গাড়ি চালাই, সব ক্ষেত্রে কী হয়, শক্তি নির্গত হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো জানি যে পদার্থে নির্গত হয়ে থাকে। প্রশ্ন হলো কি, এই তাপের উৎস কোথায়? উৎস হলে কি অন্তর্নিহিত বন্ধন হিসেবে থাকে, বন্ধনে শক্তি থাকে, আমরা জানি, একটু পরে বলবো। প্রত্যেকটি রাসায়নিক বস্তু এক ধরনের শক্তি ধারণ করে যা বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর কি। পদার্থের এই অন্তর্নিহিত শক্তিকে রাসায়নিক শক্তি বলা হয়, তাই না? তাহলে রাসায়নিক পদার্থের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে রাসায়নিক শক্তি বলা হয়, এটা বলতে পারো, এগুলো আসবে না পরীক্ষা যদিও। দেখো পদার্থের মধ্যে এই রাসায়নিক শক্তি কিভাবে থাকে, আমরা কিভাবে বা এই শক্তি আমাদের কাজে লাগে বা কাজে লাগাই। টর্চের ব্যাটারি দ্বারা আমরা বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপন্ন করে আলো জ্বালাই, আবার খনিজ তেল পুড়িয়ে তা থেকে আমরা তাপ শক্তি উৎপন্ন হয়, এ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এসব কিভাবে ঘটে এ নিয়ে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগে, অবশ্যই জাগতেই পারে। তো এই সকল নিয়ে আমরা জানবো যে কীভাবে কাজগুলো হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো যে এই যে আমরা জানি যে যেমন একটা ওয়ে বললাম যে আলো জ্বলতে যেটা সাহায্য করে সেটা হলো বৈদ্যুতিক শক্তি।
তো বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে তড়িতের মাধ্যমে, সেটাও জানবো আমরা যদি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। আমরা যেমন তড়িৎ বিশ্লেষ্য কোষ কত প্রকার, মানে আমাদের জানি তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকারের, একটা হচ্ছে গ্যালভানিক আর একটা হচ্ছে এই কি জানি তড়িৎ বিশ্লেষণ কোষ, জানবো এগুলো ডিটেলস। তো দেখো যে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তির উৎসটা কি? দেখো আমরা ইতিমধ্যে জানছি যে পদার্থের মধ্যে কি বলতো অণু পরমাণুগুলো থাকে, তাই না? অণু বা পরমাণু থাকে, অর্থাৎ মেইনলি কি থাকে, পরমাণু থাকে। একটি পরমাণুতে একটি বস্তুতে এই অণু বা পরমাণুগুলো পরস্পরের সাথে যে শক্তির সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় রাসায়নিক শক্তি। এটা কিন্তু একটা ভালো সংজ্ঞা হলো আর কি আগের থেকে, এটা একটু লাগতে পারে। এখন একটা বিষয় দেখো যে বন্ধন শক্তিটা মেইনলি বিষয়টা এখানে, বন্ড এনার্জি। তো মেইন বিষয়টা হলো কি যে আমরা যে বলতেছি যে কোনো ধরনের একটা বস্তু, রাসায়নিক বস্তু, যেমন যদি বলি আমরা পানি, একটা লিকুইড তরলভাবে আমরা দেখি, আমাদের নর্মাল টেম্পারেচার আমরা তরল দেখি, তো এগুলো কিন্তু একটা রাসায়নিক বস্তু। এটাও আবার কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তাই না? এটা গ্যাস স্বাভাবিক তাপমাত্রা। এটা প্রতিটা যৌগই কিন্তু এক ধরনের শক্তি কী করে, নিজের ভেতরে ধারণ করে রাখে। তো সেই শক্তিটার পরিমাপটা কীভাবে করতে হয়? তো আমরা একটু আগে দেখছিলাম যে শক্তি উৎপন্ন, আমরা দেখছিলাম আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা সংজ্ঞা পড়ছিলাম, যে সেখানে বলছিলাম যে আয়নীকরণ শক্তি কাকে বলা হয়? আয়নীকরণ শক্তি অর্থাৎ আয়ন করতে যে পরিমাণ শক্তি, মানে হচ্ছে ইলেকট্রন ছাড়তে, ইলেকট্রন এক মোল হচ্ছে পরমাণু হচ্ছে প্রত্যেকটি থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তার মানে দেখো এখানে দেখো আমাদের ইলেকট্রন ছাড়তে কিসের প্রয়োজন ছিল বলতো? শক্তির প্রয়োজন হয়েছিল, তাই না? প্লাস পজিটিভ করলাম, আবার পড়ছিলাম যে একটি ইলেকট্রন গ্রহণ করতে গেলে কি হয় বলতো? শক্তি দিতে হয়। কি হয় গ্রহণ করতে? শক্তি উৎপন্ন হয়। কি হবে? মানে উৎপন্ন হবে। এটা কি বললা যে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, আমরা সংজ্ঞাটা মনে আছে তোমার? হ্যাঁ আছে। গ্যাসীয় অবস্থায় কোন মোলে বিচ্ছিন্ন এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে তারা আয়নীকরণ শক্তি বলে। তার মানে এখানে দেখো ইলেকট্রন ত্যাগ করা মানে ভাঙ্গা, বিষয়টা ভাঙ্গার মতো হচ্ছে, তার মানে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। তো কোনো একটা জিনিস ভাঙতে গেলে অবশ্যই বাড়িতে কি প্রেশার ক্রিয়েট করতে হয়। তাহলে এখানে দেখলাম আমরা বিষয়টা দিতে হবে, তাহলে এখানে শক্তি দিলাম। অবশ্যই এখানে দেখলাম যে আমরা ইলেকট্রন বাড়িতে নিলাম, সংযুক্ত করলাম, তাহলে কি হলো আমাদের এখানে শক্তি নির্গত হয়েছিল। যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে এই বিষয়টা, এই থিমটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়। সেটা হলো মনে করো যে এই যে পানিটা তৈরি হয়েছে এখানে কিসের মাধ্যমে তৈরি হয়েছে? মনে করো হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে এই যে দুইটা একে অপরের সাথে যুক্ত হলো, তাহলে আমরা একটু আগে এখানে দেখে আসলাম আয়নীকরণ শক্তিতে যুক্ত হলে কি হয়? শক্তি নির্গত হয়। শক্তি এই যে এখানে দেখে আসলাম আয়নীকরণ শক্তিতে মানে ইলেকট্রন শক্তিতে যে যুক্ত হলে শক্তি নির্গত হয়। তার মানে এই যে যুক্ত হলো সেখান থেকে কি হবে? শক্তি নির্গত হবে। এখন তুমি বলতে পারো যে যুক্ত হতে শক্তি নির্গত হলো, তার মানে এর মধ্যে কি কোনো শক্তি থাকলো না? থাকলো না। যুক্ত হলে শক্তি তো নির্গত করলো, থাকবে কিভাবে? থাকবে না। যেটা হচ্ছে যে বন্ডটা নতুন করে তৈরি হবে ওর মধ্যে তো আবার কিছু এনার্জি স্টোর থাকে। তো এটাই কিন্তু এটা কনফিউশন হতে পারে, এই জন্য এটা বললাম, এটা কনফিউশন জিনিস, যদি না বলাটা বুঝছিল, যদি উল্টো বলে না হয়। তো কথা হলো যে এই যে মনে করো যে কোনো ধরনের রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন আর মনে করো অক্সিজেন, হাইড্রোজেন বা হাইড্রোজেন, অক্সিজেন বা অক্সিজেন, এই যে একে অপরের সাথে ধরে থাকে, এটা দেখো তুমি পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম যে আমরা পড়ছিলাম আন্তঃআণবিক শক্তি। কি পড়ছিলাম? আন্তঃকণা শক্তি বা বল। হ্যাঁ বল। তো বলটাকে আবার এখানে শক্তি হিসাবে কন্টেন্ট করি আমরা। আকর্ষণ বল মানে আন্তঃআণবিক আকর্ষণ বল, কিন্তু বলের কারণে এখানে এক ধরনের কি শক্তি এখানে কি করবে? বিরাজ করবে, যেটা তুমি অনেকটা বলতে পারো বিভব শক্তির মতো বলতে পারো। ঠিক আছে, একটু কি বললা না যে কণাগুলোর মধ্যে কি থাকে? এক ধরনের শক্তি থাকে, সেটা বিভব শক্তি হিসেবে থাকে। সে শক্তি এটাই কথার বল তো থাকবে, বলের কারণে একে অপরের সাথে অ্যাটাচ থাকে, কানেকশন থাকে। শক্তির সাথে বল কিন্তু কি জড়িত, শক্তির সাথে বল জড়িত। সো এখানে দেখো এই যে শক্তিটা কিন্তু এখানে কি ধারণ করে থাকে, ঠিক আছে? তো এখানে শক্তি। এখন কথা হলো এই শক্তিটা বন্ধনের মধ্যে এক ধরনের শক্তি থাকে এবং বন্ধন তৈরি করতে কি হয়? এক ধরনের শক্তি নির্গত হয়, ঠিক আছে? এবং এই নির্গত হওয়ার পরে যে অবশিষ্ট শক্তি থাকে সেটাই বন্ধনের মধ্যে থাকে, ঠিক আছে? ওকে, এটাই।
এগুলো দরকার নাই যদিও, তারপর বললাম এমনিতেই। দেখো, বস্তু বা যৌগে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়? বন্ধন শক্তি বলা হয়। বুঝছো? যে আকর্ষণ শক্তির মধ্যে এখানে আসলে কি বলবো, এখানে সব জায়গায় এটা এভাবে বলা থাকে আর কি, আকর্ষণ শক্তি বলা হয়ে থাকে আর কি, কিন্তু আসলে এক ধরনের বল, আকর্ষণ বলের কারণে একে অপরের সাথে কি করে যুক্ত থাকে। ঠিক আছে, এই বলের সাথে যে সংযুক্ত শক্তিটাকে বলা হয় আমাদের আন্তঃআণবিক শক্তি। ঠিক আছে, এইটা আমি অনেককে বলছিলাম, মানতে চায় না। এটা শক্তি দেওয়া মানে শক্তি, হ্যাঁ, শক্তি দিয়ে তো না একসাথে। তো এখানে বল দেখো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আমরা এগুলো পড়বো যে অণুর মধ্যেকার যে শক্তি বিভিন্ন ধরনের আমরা পড়বো। ভ্যান ডার ওয়ালস বল পড়বো, ওটা তো দুর্বল বল। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস পড়বো, আয়নীকরণ, এই যে এখানে ভ্যান ডার ওয়ালস বল পড়বো, তারপর আয়নীকরণ শক্তি আমরা এগুলো এখানে, বুঝছো? এখানে দেখো ভ্যান ডার ওয়ালস বল বলতেছি, ভ্যান ডার ওয়ালস শক্তি বলতেছি না, কিন্তু আয়নীকরণ আমরা শক্তি বলতেছি। ঠিক আছে, ওকে। আর শক্তি দিতে হচ্ছে তো এখানে শক্তি, কিন্তু আসলে ওই যে কিন্তু ওই এখানে আরেকজন শক্তি, বাট এই যে আমরা বলছি সবচেয়ে দুর্বল বল হলো ভ্যান ডার ওয়ালস বল, এটা হলো রাসায়নিক ক্ষেত্রে। তো এখানে ওই যে আবার সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এখানে এক ধরনের বল থাকে এর সব থেকে, মানে এগুলোর মধ্যে শক্তিশালী বল আর কি মোটামুটি। তো আসলে কিন্তু বল কিন্তু এখানে সবগুলাই। ঠিক আছে, ওকে। দেখো তাহলে দেখো, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, কারণ কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। আবার দেখো, একটি লোহার খণ্ডে ধাতব আয়রন পরমাণু সময়ের মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান। এসব এগুলো তো পড়ে আসছি। এসব বন্ধনে একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় কি বলা বন্ধন শক্তি বলা হয়ে থাকে। ওকে, এখন হলো আন্তঃআণবিক শক্তি, এগুলো কিন্তু পড়ে আসছো দ্বিতীয় অর্ধে পড়ে আসছে। সমযোজী যৌগের না তো পঞ্চম দ্বিতীয় অর্ধে পড়ে আসছে এগুলা। ও আন্তঃআণবিক শক্তি তো দ্বিতীয় চ্যাপ্টার, কিন্তু ওখানে আবার পড়ছিল কি আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃকণা শক্তি বলছিলাম না, আন্তঃকণা আকর্ষণ বল ছিল। হ্যাঁ, আন্তঃকণা আকর্ষণ বল ছিল, আন্তঃকণা আকর্ষণ শক্তিও বলতো আর কি। তো ওখানে ওখানে আমি এটা আন্তঃআণবিক আকর্ষণ বলি আর কি, আন্তঃকণা বলি না। আগে ছিল আর কি, আন্তঃআণবিক ছিল, তো ওটাই ভালো লাগতো। দেখো আন্তঃকণা লেখা আছে কিন্তু। দেখো, সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে বা আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকবে তাদেরকে কি বলা হবে? আন্তঃআণবিক শক্তি বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু দেখো এখানে বিষয়টা একটু খেয়াল করতে হবে, এটা কি আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক বলতে কি বোঝায় বলো তো? দুইটা অণুর মধ্যে বা ভিন্ন দুইটা অণুর মধ্যে, নিজের মধ্যে না কিন্তু অণুগুলোর মধ্যে পাশাপাশি যে শক্তি তাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। তো এটা কিসের মধ্যে বলো তো? সমযোজী বন্ধনে, মানে সমযোজী যৌগের ক্ষেত্রে এটা। ঠিক আছে, দেখো যেমন দেখো পানি একটি সমযোজী যৌগ, একটি পানির অণুর সাথে আশেপাশের অন্যান্য পানির অণুর আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে এটা যুক্ত থাকে। ঠিক আছে, এটাই কি বলতো? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানির অণুগুলো পাশাপাশি যুক্ত থাকে। তো এই বন্ধনের মধ্যে এক ধরনের শক্তি নিহিত থাকে যাকে বলা হবে এটা আন্তঃআণবিক শক্তি। তবে আন্তঃআণবিক শক্তি বলতে যে শুধুমাত্র এই ধরনের শক্তি না, আন্তঃআণবিক শক্তি বিভিন্ন ধরনের আছে, বুঝছো? তুমি এটা বলছি আর কি, উদাহরণ ছোট ক্লাস তো কি বলবো। আন্তঃআণবিক শক্তি বিভিন্ন থাকতে পারে, যেমন এখানে বললাম আমরা আন্তঃআণবিক শক্তি হিসাবে, যেমন হাইড্রোজেন বন্ধন আমরা বললাম, হাইড্রোজেন বন্ধনের কারণে এক ধরনের শক্তি হতে পারে। আবার হলো ডাইপোল হতে পারে, যেমন মনে করো যে সাধারণত ডাইপোল স্থায়ী ডাইপোল, অস্থায়ী ডাইপোল থাকতে পারে। যেমন মনে করো যে আমি বলছিলাম পানির ক্ষেত্রে ডাইপোল হয় না, পানির ক্ষেত্রে এভাবে ডাইপোল হয় না, এটা হাইড্রোজেন বন্ধনের কারণে হয়ে থাকে। মানে এটা ডাইপোল হবে, এটা ডাইপোলের কারণে তোমার এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তার কারণ এখানে অক্সিজেন কি করে বলতো? আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন পজিটিভ। যার কারণে এই যেখানে ডাইপোলের সৃষ্টি হয়, এই ডাইপোলের মাধ্যমে যেহেতু এখানে হাইড্রোজেন আছে, সেহেতু এখানে কি হয় বলতো? হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন। এই জন্য এটাকে আমরা ওইভাবে ডাইপোল না বলে আমরা কি বলে থাকি? হাইড্রোজেন বন্ধন বলে থাকি। আবার কিছু যৌগ আছে, যেমন আমি বলছিলাম যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে, ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে, তারপরে হলো ব্রোমিনের গ্যাসের ক্ষেত্রে এবং আয়োডিনের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে বলছিলাম, এগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে কি হবে বলতো? অস্থায়ী ডাইপোলের তৈরি হয়, লন্ডন বিস্তরণ বল বলছিলাম আমি, তাই না? তো এইগুলোও দেখো এক ধরনের আকর্ষণ বল তৈরি হয়। এগুলো কি আন্তঃআণবিক, তার কারণ একটা অণুর সাথে ক্লোরিনের অন্য একটা অণুর মধ্যে কি হবে? এক ধরনের আকর্ষণ থাকবে, এদের মধ্যে খুবই কম থাকবে, এর মধ্যে একটু বেড়ে যায়, এই জন্য তরল হয়ে যায়, এটার মধ্যে কি হয়ে যাবে? এটা কঠিন হয়ে যাবে। তো এগুলো বলছিলাম, এরকম আরো বিভিন্ন ধরনের আছে, এগুলো আমরা বড় ক্লাসে জানবো। ঠিক আছে,
দেখো অন্যদিকে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক যোগে একটি সোডিয়াম আয়নের চারদিকে 6টি ক্লোরাইড আয়ন অবস্থান করে। এটা আমি দেখাইছিলাম কিন্তু তোমাকে আমি। এখানে দেখো একটি সোডিয়াম এবং 6টি ক্লোরাইড আয়নের মধ্যে কি আকর্ষণ বিদ্যমান থাকে, আবার প্রত্যেকটি ক্লোরাইড আয়নের চারদিকে কি থাকে বলতো 6টি করে সোডিয়াম আয়ন থাকে। এখানে দেখো প্রত্যেকটি সোডিয়াম আয়ন এবং প্রত্যেকটি ক্লোরাইড আয়ন ও 6টি সোডিয়াম আয়নের মধ্যে কি আকর্ষণ থাকে, ঠিক আছে। তো আয়নিক যোগে আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকে ওই আকর্ষণ শক্তি সমযোজী যোগের আণবিক শক্তির চেয়ে কি বলতো বেশি। তো আমরা নর্মালি জানি কি বলতো, এগুলো ভুলভাল আলোচনা বাদ দাও, মেন কথা হলো বোঝো যে আমরা জানি যে আমরা এটা বলছিলাম যে সবথেকে কোন বন্ধনটা শক্তিশালী, আণবিক বন্ধনটা। সো আয়নীয় যোগের মধ্যে যে আন্তঃআণবিক শক্তিগুলো থাকবে সেগুলো হলো বেশি শক্তিশালী হবে, সমযোজী বন্ধনের মধ্যে যে শক্তি অবশ্যই কি হবে কম হবে, ঠিক আছে, এটাই মেন কথা। এজন্য কি আয়নিক পদার্থের কি বলতো গলনাঙ্ক কি হবে বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে, সমযোজী পদার্থের গলনাঙ্ক কম হবে, এগুলো একটু মনে রাখবো। এজন্য দেখো আয়নিক যৌগ সমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, আর সমযোজী যৌগগুলো সাধারণত কি থাকবে তরল অবস্থায় বা বায়বীয় অবস্থায় থাকে। তবে অনেক সমযোজী যৌগ আবার কি থাকে বলতো, যেগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকতে পারে, যেমন ন্যাপথালিন থাকতে পারে, ঠিক আছে। ওকে, আবার দেখো একই মৌলের পরমাণু থেকে উৎপন্ন সমযোজী অণুসমূহের যেমন হাইড্রোজেন আন্তঃআণবিক শক্তির চেয়ে দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুর আন্তঃআণবিক শক্তি কি থাকবে বেশি হবে, কারণ এটা বলতে সমান হবে। হ্যাঁ, কারণ এখানে দেখো এখানে পোলারিটি নাই, জিরো। তবে এখানে দুইটা কি বলতো তড়িৎ ঋণাত্মকতার মানে পার্থক্য কি জিরো, আর এখানে কিন্তু জিরো হবে না, একটা পোলারিটি ডেভেলপমেন্ট করবে। আর যখন পোলারিটি ডেভেলপমেন্ট করবে তখন পার্শ্ববর্তী অণুকে কি করবে পোলারিত করতে চাইবে, এক ধরনের একটু বন্ধনে তৈরি হবে, পজিটিভ নেগেটিভের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হবে, ঠিক আছে। ন্যাপথালিন কিন্তু একটা জৈব যৌগ, ঠিক আছে, ঠিক আছে। এটা হলো ডাবল রিং বেনজিনের ডাবল রিং কাঠামো, ঠিক আছে, এরকম একটা যৌগ, দুইটা আর কি, দুইটা বেনজিন একসঙ্গে এরকম একটা কাঠামো থাকবে, সরি এরকম একসাথে লাগানো থাকবে এইটা। হ্যাঁ, আর এই পাশে একটা থাকলে ওটা কি হবে বলতো, এটা আবার কি অ্যানথ্রাসিন। হ্যাঁ, অ্যানথ্রাস তো শুনছি, এটা রোগের নাম, অ্যানথ্রাসিন। দেখো তার মানে মূলত বলা যায় না পোলারিটিটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানে পার্থক্যের কারণেই হয়। অবশ্যই সব কিছু তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যটা মেন, অবশ্যই মানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এই যে আমরা বলতেছি যে এখানে দেখো যে বললাম যে এখানে দেখো আয়নীয় যৌগগুলোর মধ্যে কি আন্তঃআণবিক শক্তি বেশি, কেন বেশি? কারণ এদের মধ্যে পোলারিটি বেশি, পার্থক্যটা বেশি। সমযোজীর মধ্যে কম বলতেছি কেন? কারণ এখানের মধ্যে কি এদের আয়নীকরণ শক্তি মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কম, ঠিক আছে। আবার যখন আমরা বলতেছি একই ধরনের মৌল দ্বারা গঠিত যে অণুগুলো আছে, দ্বিমূল অণুগুলো আছে, হাইড্রোজেন নাইট্রোজেন, এদের ক্ষেত্রে জিরো, এই জন্য এদের ক্ষেত্রে কি হবে আরো কম হবে, ঠিক আছে। এদের ক্ষেত্রে নাই বললেই চলে, এর এককভাবেই থাকে, এর জন্য গ্যাস থাকে, কি থাকে গ্যাস। তবে বললাম এই যে আমরা তো এগুলো কেমিস্ট্রি হলো অনেক ঝামেলা জিনিস, পেছানো জিনিস। দেখো যদি যখন এগুলোই দেখো কোল্ড ড্রিঙ্ক দেখো হচ্ছে না নর্মাল, কি এগুলো এদের মধ্যে কি আছে পার্থক্য জিরো, কিন্তু এগুলো যখন বড় হচ্ছে তখন এদের মধ্যে অন্য একটা ধর্ম ডেভেলপমেন্ট করতেছে, সেটা হলো লন্ডন বিস্তরণ বল, ঠিক আছে, বুঝতে পারছো। অর্থাৎ ওই যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কোন একদিকে চলে যাবে সবগুলো জমা, হ্যাঁ, তখন এক ধরনের কি হবে অস্থায়ী ডাইপোলের সৃষ্টি হবে। তখন আমাদের এই যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের আন্তঃআণবিক শক্তির সৃষ্টি হয়ে থাকে, তখন তাদের যে ধর্ম আমাদের কঠিন হয়ে যায়, মানে তার কঠিন হয়ে যায়, তরল হয়ে যায়, এরকম হয় আর কি। ওকে, তাহলে দেখো এগুলো মেন পড়া না এখানে, আমাদের মেন পড়া এখানে যেটা আছে যে একটু পরে দিতেছি। প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু কি শক্তি বিদ্যমান থাকে। সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখেছি কোনো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি নির্গত হয়, আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় কী হবে শক্তি শোষিত হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। একটি বিক্রিয়ায় শক্তির রূপান্তর বিভিন্ন রূপে হতে পারে, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি ইত্যাদি হতে পারে, ঠিক আছে। দেখো শক্তি পরিমাপের একগুলা কি, আমরা শক্তি পরিমাপের নর্মাল আমাদের কি দেখি বলো, ফিজিক্সে জুল দেখি আমরা, তাই না? ওকে, এবং এটাকে আমরা যদি বড় রেখা ইউজ করি সেটাকে কিলো জুল বলি আমরা। ওকে, পূর্বে শক্তি পরিমাপ করার জন্য আমরা ক্যালোরি ব্যবহার করতাম, যেটা বর্তমানে আমাদের স্বাস্থ্য খাতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। ক্যালোরি বের করছিল নাকি হচ্ছে ল্যাবসি? না ল্যাবসিও না, ক্যালোরি ল্যাবসি উনি তো মানে মৌল হিসেবে ঢুকাইছিল ক্যালোরি।
ক্যালোরি হ্যাঁ ক্যালোরি ঢুকাইছিল তো, উনি হচ্ছে 32টা মৌলের একটা লিস্ট করছিল, মানে ওইখানে ক্যালোরি ঢুকাইছিল। ক্যালোরি কি মৌল না? হ্যাঁ মৌল হিসেবে ঢুকাইছিল। কি বলবো? হ্যাঁ আমি ওই ইতিহাসটা পড়ছিলাম তো, তাতে 32টা একটা লিস্ট করছিল, তার মধ্যে ক্যালোরিটাও ছিল, আর ইয়া ছিল যে আর একটা জানি কি ছিল, ক্যালোরি কোন মৌল? হ্যাঁ ওই সময় উনি ঢুকাইছিল, আচ্ছা উনি তৈরি করছিল এটা। অক্সিজেনটাও তো উনি তৈরি করছে, আবিষ্কার করছে তৈরি করে। আবিষ্কার। দেখো তাহলে কিলো ক্যালোরি দেখো একক ব্যবহার করা হয়, এবং দেখো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে কি বলা হয়? 1 ক্যালোরি বলা হয়। এটা তো জানো, এটা কিন্তু সংখ্যা মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, বায়োলজিতে পড়ছি। দেখো 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলা হয়ে থাকে। কিলো ক্যালোরিকে সংক্ষেপে এটা লেখা হয়ে থাকে, জানো। তো বর্তমানে কিন্তু এটা কিলো ক্যালোরি আমাদের ব্যবহার করি না, রসায়নের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে আমরা ক্যালোরি ব্যবহার করি না মেনলি। বর্তমানে সকল শক্তির একক হিসাবে জুল ব্যবহার করা হয়, এটা হলো কি আন্তর্জাতিক পদ্ধতি, এসে একক বলি আমরা, ঠিক আছে? অর্থাৎ দেখো কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার স্মরণ ঘটে, তখন আমরা কী বলি বলো তো? তখন ওই বল দ্বারা কৃত কাজের পরিমাণকে বলি আমরা 1 জুল বলি। একে যে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 1000 জুলকে আমরা 1 কিলো জুল বলে থাকি। এটা দেখো সম্পর্ক, জুল এবং ক্যালোরির সম্পর্ক হলো 1 কিলো সমান 4.2 জুল। ওকে, দেখো তাহলে এগুলো তো জানোই। এখন দেখো তাপের পরিবর্তনের ভিত্তিতে কাজ, এখানে কাজের জুল, এই যে বলো যেখানে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যে 1 মিটার স্মরণ হলে যে কাজ হবে তাকে 1 জুল বলা হয়ে থাকে। এটা কি সত্যি? সত্যি তো, সত্যি না যদি হচ্ছে স্মরণ না ঘটে তখন বলছে স্মরণ হয়েছে 1 মিটার, বলছি তো 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার স্মরণ ঘটে তখন যে কাজটা হবে সেটাকে বলা হয় 1 জুল। হ্যাঁ সত্যি তো হওয়ার কথা। আচ্ছা আমি এটা একটা বস্তু এখানে আছে, আমি এখান থেকে বল প্রয়োগ করলাম 1 নিউটন, বল স্মরণ হলো এইদিকে 1 নিউটন। ও তখন তো থিটার মানটা 1 মিটার স্মরণ হলো, কাজ হবে তখন তো উপর দিকে হচ্ছে, ওটা তো কাজই হবে না, কারণ sin থিটার মানটা তো সেটা বলতেছি। দেখো সংখ্যাটা কিন্তু অসম্পূর্ণ, কারণ এখানে বলছে তো স্মরণ হয়েছে কিন্তু কাজই তো হয় না, জিরো sin থিটার মানটাও দেওয়া লাগবে। এখন সংখ্যা এটাই বলো আপনি, না এত সূক্ষ্মভাবে তার কেউ দেখবে না সংখ্যা এটা। দেখো কাজের সংখ্যা বলো তো দেখি। কাজের সংখ্যা কি হচ্ছে? কাজের সংখ্যা তো ওইটাই বলা যায়, হচ্ছে 1 নিউটন বল প্রয়োগের ফলে কোনো বস্তু হচ্ছে কাজের সংখ্যা হলো না, এটা কাজের সংখ্যা কি? এটা তো তুমি বললে জুলের সংখ্যা, কাজের সংখ্যা বলে গেছি, এটা কথা বললাম। ছোটবেলার প্রশ্ন না, যে কোনো বস্তুর বল প্রয়োগ করলে যে স্মরণ হয় তখন তাই কাজ বলা হয়। এটা বলছে না? তারপরে আরো কি বলছো? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার স্মরণের গুণফলকে কাজ বলা হয়, এটা পড়ছো? তারপরে আর কিছু পড়ো না? আর কি? আর কোনো পড়ো না অ্যাডভান্স? এই দুইটা তো পড়ে আছে ছোট ক্লাসে মনে হয়। ছোট ক্লাসে বলতে এই ক্লাসে ওইটাই পড়ছো, এগুলাই পড়ছো? ওইটাই তো মনে হয়, ওইটাই তো পড়ছি। তা কি নাকি ভেক্টর পড়ছো? ভেক্টরে তো এগুলো বলা উচিত না তোমাদের। ভেক্টর তো আমাদের আর মতে আছে, ইয়াতে তো নেই, ফিজিক্সে তো ভেক্টর লাগে না। ভেক্টর লাগে না? না ভেক্টর তো আমাদের নেই। ভেক্টর নাই কিন্তু তোমার ওখানে ভেক্টর নাই, ঠিক আছে। তুমি রাশি পড়ছো না? রাশি তো পড়ছি। যে ভেক্টর যা কিছু পরিমাপ করে যাতে রাশি বলা হয়, রাশি দুই প্রকার, এদিক দিয়ে দিকের ভেক্টর রাশি আর স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলা যায়? যাকে মান এবং দিক দুইটার প্রয়োজন হয়। ওখানে তাহলে তুমি এখানে ভেক্টর পড়ছো, দেন ওয়ার দিয়ে তুমি কি পড়তেছো বলো তো? বেগ স্মরণ পড়তেছো, বেগ পড়তেছো, ত্বরণ পড়তেছো, দেন ওখানে কাজও কিন্তু আছে, এটা আছে ওখানে। আচ্ছা, কাজের সঙ্গে ওখানে আছে কিন্তু। তো ওখানে কিন্তু তোমার ভেক্টরের কথা আলোচনা করে তোমার ভেক্টর বিপরীতে তোমাকে সংজ্ঞা দেওয়া উচিত না, দেয়ও না। তাহলে সংজ্ঞা কি হবে বলো তো? এই যে এটা খেয়াল করে সংজ্ঞা দিতে হয় তখন। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে স্মরণের গুণফলে বলের অভিমুখে, আচ্ছা অভিমুখে স্মরণের গুণফলকে কাজ বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না, আমি যে বললাম এটা ঠিক না, কারণ হচ্ছে লম্ব বরাবর এটা ঠিক না। আরো যদি বলি ইন্টার কি পড়বা? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে স্মরণের স্কেলার গুণফলকে কাজ বলে। স্কেলার বললো কেন? মানে ডাইরেক্ট বলি আমি, মানে ওইভাবে না বললে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের স্কেলার গুণফলকে কাজ বলে। এটা একদম সহজ কথা। স্কেলার বলুন কেন? স্কেলার গুণ ওইটা সেগো নাই না? ও স্কেলার গুণ ভেক্টর গুণ এগুলো কিছু বলে নাই? না আচ্ছা নাই ওগুলা নাই তো ঠিক আছে, তো একটু ধারণা থাকা উচিত। আচ্ছা বলেন দেখি ওটা শুনে দেখি। ভেক্টর একটা অ্যাসোসিয়েটেড, এই যে ভেক্টর আর কি বললাম না, স্কেলার রাশি পড়ছো না?
কিন্তু ভেক্টরের গুণ একরকম হয়, স্কেলার রাশির গুণ একরকম হয়। কিন্তু এগুলো নাই, তোমার শুধু রাশি বলা আছে, রাশি দুটো ভাগ করছে আর কি। যেন যে বল, সরণ, ত্বরণ, বেগ, এগুলো কি রাশি বলো তো? হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি এগুলো না হয় না? বেগ তো ভেক্টর রাশি। সবাই ভেক্টর রাশি। আচ্ছা ঠিক আছে। দূরত্ব কি? দূরত্ব তো স্কেলার রাশি। সরণ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু মানও দরকার হয়, দিকের দরকার হয়, দুইটারই দরকার। এগুলো তো পড়ছো না? এগুলো তোমার ইন্টার আছে যে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, ওই তীর চিহ্ন দিয়ে আর কি, বা বোল্ড করে। এগুলো বলছে, আর কিছু বলা নেক্সট না? না, তো কিছু বলা নাই, লাগেও না। আমাদের তো সরলরৈখিক সব হিসাব করে না, এই কারণে হচ্ছে ভেক্টর নিয়ে অত মাথা হয় না। অনেক থাকে তো এক্সট্রা, তুমি পড়ো তাহলে এক্সট্রা একটু জানা অবশ্যই উচিত। হ্যাঁ, পড়ি তো, কিন্তু ওইভাবে তো আসে নাই কখনো, খেয়াল করে দেখি। হায়ার মধ্যে কি বললা, ভেক্টর? না, এখনো পড়ি নাই ভেক্টর চ্যাপ্টারটা। ওটা হায়ার মধ্যে ভেক্টর আছে? হ্যাঁ, আছে তো। কোথায়? 12 নম্বর চ্যাপ্টার। এটা নতুন অ্যাড করছে? না না, আগেই তো ছিল। আপনার হচ্ছে এখানে আমাদের ভেক্টর থাকে কেন? ইন্টার ভেক্টর তো ইন্টারেক্ট। না, এখানে বারো নম্বর আছে। আমি কি বলে গেলাম? সমতলীয় ভেক্টর। ও সমতল ভেক্টর, তাই বলো তো, ভেক্টর কেন বলো? পুরা ইয়াটা তো থাকবে না, ওটা তো না, ভেক্টর অর্থাৎ হলো হায়ার মধ্যে ইন্টারেক্ট। ইন্টারে মনে করো ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার আছে, আবার ইন্টারতে আছে ভেক্টর চ্যাপ্টার। ও যে ক্যাপ আই ক্যাপ নাকি ওই ইয়াগুলা শুনছিলাম, কিন্তু দেখিনি। কারণ দুই জায়গায় আছে, ওই কাঠটা ওটাতে এক ভেক্টর, ওগুলো ইন্টার আছে আর কি। এটা মনে করে ধরা হয় যে যেগুলো ক্লাসে বলা যায় না এক্সট্রা। কিরকম, কিসের কথা? কাজ যেটা বললাম তোমাকে, কস থিটার যেটা বললাম, হ্যাঁ, মনে করো তুমি একটা বস্তুর উপরে, এখানে একটা বস্তু ছিল, এখানে বল প্রয়োগ করলে হলো n নিউটন। হুম, তাহলে বস্তুর সরণে সোজা যেতে পারে, সোজা গেলে সর্বোচ্চ পরিমাণ কাজ হবে, হ্যাঁ, তোমার কোনো লস হলো না, তুমি যেদিকে নিয়ে যাচ্ছি চাইলে ওই দিকে গেছে, সরণের দিকে। হুম, ঠিক আছে? তাহলে এদিকে কিন্তু তুমি এদিকে, তুমি যেদিকে বল প্রয়োগ করলে সেদিকে সরণ হলো, আর বিপরীত দিকে এদিকে গেল, এক পরিমাণে কাজ হলো না কিন্তু। আবার মনে করো তুমি বল প্রয়োগ করলে এদিকে, সরণ হলো এদিকে, তাহলে তো ঋণাত্মক কাজ। তার ঋণাত্মক হয়ে গেল, তার ঋণাত্মক বসতেছে, তার এদিকে গেলে পজিটিভ হচ্ছে, সর্বোচ্চ পজিটিভ। তার এদিকে কি সমান হবে না? এদিকে পজিটিভ মানে সর্বোচ্চ, তার মানে এদিকে মানে ধীরে ধীরে কিন্তু কমছে, এদিকে কমছে, এদিকে কমছে, এই পথে এসে শূন্য, এদিকে ঋণাত্মক, এখানে এসে সর্বোচ্চ ঋণাত্মক। এগুলো তো বুঝছো নাকি? হ্যাঁ, জানি তো এই জন্য আসলে এটা হিসাব হয় কিভাবে? এটা হলো cos থিটা দ্বারা। অর্থাৎ আমরা জানি ভেক্টর সাথে ভেক্টর সাথে সম্পর্কিত হলো sin থিটা, আর যেটা হলো স্কেলার গুণফলের সাথে সম্পর্কিত হলো cos থিটা। আচ্ছা, ঠিক আছে? তো এটা এইভাবে ধরা হয়। দেখো, একটা বস্তুর উপর এখানে বল প্রয়োগ করার কারণে যদি হয় এটা লম্বালম্বিভাবে যায়, সেক্ষেত্রে কী হয় আমাদের বলো তো? এটা আমাদের দাঁড়াবে, আমাদের সংজ্ঞাটা হলো, সূত্রটা বলি আমি ডাইরেক্ট, কাজ সংজ্ঞা হলো কি এএফএস, এটা আমাদের জানি বলমান সরণ। কিন্তু এটাকে ডাইরেক্ট এটা বলি কখন? যখন অলওয়েজ আমরা সরণ বিবেচনা করি কি সরলরৈখিক, আমরা যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে গেছে, ছোটো ক্লাসে তখন তো 1 হবে। হ্যাঁ, তাহলে তো আমাদের কিছু হবে না, মানে তখন দেখো আমাদের সূত্র হলো এটা cos থিটা। আমরা জানি যখন থিটার মান 0 হলে কি হবে বলো তো? cos থিটার মান 1 হয়। তো আমরা সবসময় সরলরেখা বিবেচনা করি, যেদিকে বল প্রয়োগ করতে সেদিকে যাচ্ছে, তার মানে এটাকে তুমি 0 বসাও 1 হয়ে যাচ্ছে, তো এটার কোনো ভ্যালু থাকে না, এজন্য বলে বলগুলোর সরণ, কাজ সরণ। আচ্ছা, কিন্তু এটা তো অলওয়েজ হবে না। যখন মনে করো এদিকে গেল, তখন কি হবে? এই যে কত ডিগ্রি কোণে গেল, 45 গেলে 45 বসাই দিতে হবে তোমাকে। ঠিক আছে? 45 cos 45 ডিগ্রি মান কত? 1/2 কি না না 1/2। তো এখানে 90 ডিগ্রি হলে কত হবে? 0 হয়ে যাবে। 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান হলো 0, তারপরে কি হবে? এফএস গুণন 0, বুঝতে পারছো? আর এর এখানে যেটা বললাম 0 বলে সর্বোচ্চ। আবার এদিকে গেলে কি হবে? cos 90 আমাদের cos 160 ডিগ্রি মান কত? -1। সেক্ষেত্রে কি হবে? ডাবল সমান -এফএস, যেটা তুমি বললাম। এগুলো হলো মানে গাণিতিক ব্যাখ্যা আর কি। এটাও যদি বলো আসলে এটা কিভাবে আসলো সূত্রটা, cos কেন বললাম এটা বলবো? বলেন। আচ্ছা, দেখো তুমি এখানে বল প্রয়োগ করলা, এখান থেকে গেল এদিকে, অর্থাৎ আমি তোমাকে যেটা সূত্র, যেটা যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের গুণফলকে কি বলি আমরা? কাজ। ডাব্লু সমান কি বলো তো? তাহলে বল
কোনো বলের অভিমুখে সরণ, বলের অভিমুখে সরণ। কিন্তু আমাদের সরণটা হয়েছে এদিকে, কিন্তু আমাদের কাজ বের করতে হলে বলের অভিমুখে সরণ লাগবে। তাহলে এই দিকে কতটুকু হয়েছে, আমরা সরণটা গেছে এদিকে, মনে করো এটা হলো কি ধরলাম আর, কিন্তু সরণটা নিয়ে আসতে হবে আমাদের অভিমুখে কতটুকু হয়। তাহলে এই জন্য আমরা কি করতে হবে, একটা আমাদের লম্ব টানতে হবে। এটা তো শিখছে অবশ্যই তৈরি করতে। তার মানে কি, ধরো এটা কি বলতো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তোমায় বের করতে হবে ভূমি। আমরা কি জানি বলতো, অতিভুজ আমরা কি জানি, মানে এটা কিসের সাথে, তাহলে আমাদের জানা আছে কোনটা বলতো, আমাদের বের করতে হবে কোনটা বলতো, ভূমি বের করতে হবে, ভূমি বের করতে হবে। এখন কথা হলো এখানে একটা কোণ আছে, অতিভুজের মান জানা আছে, এখানে একটা কোণ আছে না, নির্দিষ্ট এটা কোণে গেছে কিনা বলতো, তাহলে থিটা, তাহলে এখানে আছে আমাদের ভূমি আর অতিভুজ, এটা ভূমি আর অতিভুজের সাথে কসের সম্পর্ক, তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত, মনে করি এটা দিলাম আমরা, এটা s, এটা s না, মানে সরণ যেটা হচ্ছে এটাই s, এটা s দিলাম, তো এটা আমরা বের করব এটা কত হয়, মনে করি x সাপোজ দিলাম, তাহলে x সমান কত হবে, তাহলে উপরে তাহলে x উপরে x নিচে কি বলতো s, তাহলে x সমান কত হবে, s cos থিটা সমান x। তাহলে আমাদের কাজ কি হবে, আমরা জানি w সমান, আচ্ছা তাহলে এখানে এর দিকে সরণটা f x, আর x এর মান কত বের হলো, s cos থিটা। আচ্ছা আচ্ছা, এই জন্য কিন্তু এটা সূত্র কাজের ক্ষেত্রে আমরা s cos থিটা, আর আমরা জানি যে এসটা মানে cos থিটা কার সাথে সম্পর্কিত, স্কেলার গুণফলের সাথে, এই জন্য আমরা বলি কাজ হলো একটা স্কেলার রাশি। আচ্ছা বুঝছি, এটা বুঝতে না যে কাজ স্কেলার রাশি, কেন এটা বলে নাই না, না ইয়া তো নাই, খালি ওটা আমাদের এমসিকিউ আসে, এই জন্য ওটা নিয়ে বেশি কথা হবে। ঠিক আছে, তো দেখো তাহলে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। আমরা জানি তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া হলো দুই ধরনের, একটা তাপ হারি, একটা তাপ উৎপাদী। কিছু কিছু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আবার কিছু কিছু বিক্রিয়া শক্তি প্রয়োগ করে ঘটাতে হয়। যে সকল বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে সে সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, যেগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে। মেনলি দেখো আমরা দেখি বিক্রিয়াকে, বাট যে তাপ প্রয়োগ করা মানে কি, যে তাপ না এক ধরনের শক্তি দিচ্ছি আমরা, মানে ঘটার জন্য তাকে আমরা প্রেসার ফোর্স দিচ্ছি, আর এটা কেউ কি এমনি এমনি করতেছে, ফোর্স দিতে হচ্ছে না, তার মানে সেগুলো কি করে, পরিবেশ থেকে তাপ শোষণ করে। দেখো তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মান ঋণাত্মক হয় এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস মান ধনাত্মক হয়। তোমাকে আমি গত ক্লাসে বলছিলাম এগুলো ডিটেলস, যে সকল বিক্রিয়া আসলে তাপ উৎপাদী হয়, সকল বিক্রিয়ায় তাপ উৎপাদী, কিন্তু তারপরেও আমরা কেন বলতেছি যে কোনো বিক্রিয়া তাপ হারি, কোনো বিক্রিয়া তাপ উৎপাদী, এটা বলতে পারবা? সকল বিক্রিয়া তাপ উৎপাদী, আমি বলতেছি সকল বিক্রিয়া তাপ উৎপাদী, আবার তারপরে বলতেছি কোনো বিক্রিয়া তাপ হারি, কোনো বিক্রিয়া তাপ উৎপাদী। কেন, মানে সকল বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তাপ উৎপন্ন হয়, তারপরেও কেন বলতেছি আমরা দার্শনিকভাবে আমাদের দর্শন থেকে বলতেছি কেউ তাপ উৎপাদী কেউ তাপ হারি, মানে ধাক্কা দেওয়ার জন্য কিছু, মানে বিক্রিয়াটা চালু করার জন্য তো কিছু তাপ দিতে হবে। দেখো সেটা বিক্রিয়া মানে কি, যুক্ত হওয়া, বিক্রিয়া মানে যুক্ত হওয়া, যুক্ত হওয়া। বিষয়টা দেখো, মনে করো সবগুলো এ আর বি, মানে মনে করো হালকা মনে করো আবার ওই দিক থেকে এদিকে আসতে, আবার ওটা না, মনে করো এ আর বি, হ্যাঁ এ আর বি, আমরা যদি অলওয়েজ যুক্ত হলে কি হয় বলো তো, তাপ উৎপন্ন হবে। যুক্ত হলে মানে আমরা বুঝি কি তাপ উৎপন্ন হয়, কিন্তু এটা কিন্তু অলওয়েজ না, ওই যে নাইট্রোজেন আর অক্সিজেন, জোর করে তার মানে যদি এরা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, হ্যাঁ, এই যে মনে করো বর্তমান আছে না যে নির্বাচনের সময় কাউকে টাকা দিয়ে ভোট নিতে হয়, আর যারা দলীয় করবে তারা তো টাকা দিতে হয় না, তারা নিজেরা গিয়ে ভোট দেয়, ঠিক আছে? তো বিষয়টা এরকম যে মনে করো এরা নিজেরা গিয়ে ঘটবে, তার মানে বাড়িতে কোনো শক্তি দিতে হচ্ছে না, তার মানে এদের মধ্যে দুইটা যুক্ত হলে আমরা জানি অলওয়েজ মোটামুটি ভাবে যে সংযুক্ত হলে কি হয়, তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে একটা তাপ উৎপন্ন হলো। এখন কথা হলো আমি বসে আছি আর মনে করো এম আর এন এরা বিক্রিয়া করতে চায় না, দুইজনের দিকে মানে যুক্ত হলে তাপ উৎপন্ন হবে অবশ্যই, বাট এটা তো করতেই চায় না, তখন কি করতে হচ্ছে আমরা জানি মনে করো এখানে 10 কে, মানে যুক্ত হলেই 10 কে উৎপন্ন হয়, যুক্ত হলে 10%, ঠিক আছে, উৎপন্ন হবে। এখানেও তাহলে যুক্ত হলে 10 হবে, বাট কথা হলো এদেরকে যুক্ত করতে গিয়ে আমাকে দিতে হচ্ছে 20 টাকা। ও তখন তো তাপ শোষী হবে, মানে ঠিক আছে এরা উৎপন্ন করলো, বাট আমি কি এর উৎপন্ন করার জন্য আগে দিতে হলো কি 20 টাকা, তার লস কত 10, মানে তাপ হারি, বুঝছো? মানে বিষয় হলো কি আমাদের, মানে ওই যে আছে না বিভিন্ন ব্যবসার মানে লাভ লস আছে না, যেমন লস হয়ে গেলো ব্যবসায়, মানে আমি বিক্রিয়া করতে গিয়ে আমার নিজেরই বেশি খরচ হয়ে গেলো, এরকম বিষয়টা, ঠিক আছে?
অনেকে দেখবে যে যারা যে ব্যবসা বা কৃষি জমি যেগুলো বিল্ডিং আবাদ বানাইতে করে, যে এরকম কাহিনী হয়, হ্যাঁ, অনেক হ্যাঁ, কাহিনী এমন খরচ করছে পরে দেখা যায় লাভ যে- নাই, লস হয়ে যায়। হ্যাঁ। তো চাষাবাদ করার জন্য সারা বছর অনেক কিছু করলাম, সার পানি দিলাম, অনেক শ্রমিক কাজ লাগালাম, পরে খরচ হলো 1 লাখ টাকা, দিয়ে ফসল উঠলো আমার 50,000 টাকা, হ্যাঁ, এরকম অবস্থা। 50% loss। তো এটা হলো তাপহারি বিক্রিয়া, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কি ভেতরে যেটা ঘটনা সকল বিক্রিয়া কিন্তু তাপ উৎপন্ন হয়। কথা হলো এটা আমরা বিবেচনা করি যে পরিবেশ থেকে তাকে নিতে হলো কিনা, আবার বুঝছি। তখন দেখি দুইটা যোগ বিয়োগ করে দেখি যে কি হলো, তাপ উৎপন্ন না তাপহারি, এটাই। তাহলে যেটা বুঝলাম যে তাপ যে উৎপন্ন হয় সেটাকে আমরা ঋণাত্মক ধরি, ঠিক আছে, ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। আর তাপ যদি কি হবে, যদি তাপ হ্রাস হয় বা তাপ শোষী হয় সেক্ষেত্রে আমরা কি হবো, ধনাত্মক হবে। এটা কেন হয় আমরা একটু দেখতেছি। এখানে দেখো এইচ হলো হিট কন্টেন্ট বা বস্তুর তাপ ধারণকৃত, মানে বস্তুর ধারণকৃত তাপ, ডেল এইচ। দেখো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে তার অভ্যন্তরীণ শক্তি বলে। একটি বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে কি H1 দ্বারা এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে H দ্বারা চিহ্নিত করা হলে ওই বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনকে আমরা প্রকাশ করি কিভাবে, এই যে ডেল এইচ সমান উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি। এখানে হলো ঝামেলাটা কিভাবে, দেখো আমরা কাক থেকে কাকে বিয়োগ দিচ্ছি, উৎপাদ থেকে আমরা বিয়োগটা দিচ্ছি উৎপাদ থেকে বিক্রিয়কে, কিন্তু বিক্রিয়ক তো আগে ভাঙা লাগবে। হ্যাঁ, মানে কথা হলো ওটা না, কথা হলো মনে করো যে এখানে কি আছে, মনে করো নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তৈরি হলো না, কি মনে করো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন মনে করো যে বিষয়টা যে এদের মধ্যে যে বন্ধনগুলো আছে এর মধ্যেও অনেকগুলো শক্তি আছে, এদের মধ্যে অনেকগুলা শক্তি আছে, মনে করো 1000 জুল, দুইটা মিলে কত আছে, মনে করো 500 প্লাস 400 ধরলাম, কত হবে 900। তো 900 জুল চাপ আছে, কম হয়ে যায়, কিলো জুল দিয়ে দিলাম, ঠিক আছে, 900 কিলো জুল শক্তি আছে মনে করো। এবং আমরা এটা বিবেচনা করে দেখলাম যে এর মধ্যে শক্তি আছে 700, কম আছে, উৎপন্ন হয়েছে কিছু, বের হয়ে গেছে। তার মানে এটা কি বোঝা যাচ্ছে বলতো, তারপর তার মানে বিক্রিয়া হতে গেলে যখন সম্পূর্ণ হয়েছে তার মানে বাইরে কিছু পরিমাণ শক্তি কি হচ্ছে, লস হয়েছে, চলে গেছে। তার মানে আমরা কি বাইরে থেকে যদি আমরা দেখি বিবেচনা করে দেখবো পাত্র কি হবে, হিট হবে, বা বাইরে থেকে আমরা তাপ অনুভব করবো, মানে বিক্রিয়াটা তাপ উৎপাদী। যদি এমন হতো যে এখানে কি হয়েছে, এখানে হিসাব করে দেখলাম আমরা কত 700, বাট এখানে দেখলাম কত, হিসাব করে দেখি 900 হয়ে গেছে, তার মানে এই 200 কই পাইলো, পরিবেশ থেকে শোষণ করছে। তার মানে এটা বিক্রি হবে কি, তাপহারি। এই জন্য কিন্তু আমরা সবসময় কি বিবেচনা করি, আমরা হিসাব যেটা করতেছি আগে বিক্রিয়ক, আমরা এটাকে বাদ দিচ্ছি। দেখো এক্ষেত্রে দেখো আমরা কি করতেছি, উৎপাদ থেকে বাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিলাম। উৎপাদ যদি বেশি হয় বিক্রিয়কের থেকে, তার মানে কি বেশি কই থেকে পেলো, অবশ্য পরিবেশ থেকে নিছে, আর বেশি হলে কি হবে, ধনাত্মক হয়ে যাবে। উৎপাদ থেকে যদি বিক্রিয়ক বাদ দেয় ধনাত্মক, তার মানে কি বুঝবো, বিক্রিয়ক কম ছিল, বিক্রিয়কের শক্তি কম ছিল, উৎপাদে বেশি কই থেকে আসলো, পরিবেশ থেকে নিছে, যত নিচে তত কি হ্রাস হচ্ছে, ঠিক আছে, তাপ উৎপাদী। তুমি যদি এটা যদি সিকোয়েন্সটা যদি কোনোভাবে এরকম করা যাইতো যে আমি আগে বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দিব, সেক্ষেত্রে ধনাত্মক ধরে ধনাত্মক, তবে এটা কি আসলে করা হয়েছে এভাবে যে আমরা উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিচ্ছি। এই জন্য আমরা যদি ঋণাত্মক বাড়াই তাহলে বুঝবো আমরা তাপ উৎপাদী, আর ধনাত্মক বের হলে বুঝবো আমরা তাপহারি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, ডেল এইচ মানে কি, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি এবং বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো বুঝবাই, তুমি বুঝবাই, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থাকে কি বলতো, H1, এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি H2 থেকে বেশি। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে, আমাদের বিক্রিয়কের শক্তি বেশি হবে, উৎপাদের থেকে শক্তি কম হবে। হ্যাঁ, কাজেই কাজেই এই বিক্রিয়াতে উৎপাদের শক্তি নেগেটিভ, বিক্রিয়া তাপ বা শক্তির পরিবর্তন কি হবে, অবশ্যই কি হবে বলতো, নেগেটিভ হবে, ঋণাত্মক মান হবে, অর্থাৎ কি হবে, তাপ নির্গত হয়েছে আর কি, এখানে বুঝতে হবে। যেমন কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি মনে করো অভ্যন্তরীণ বিক্রিয়ক সময়ের অভ্যন্তরীণ 50 কিলো জুল পার মোল এবং উৎপাদ সময়ের কত 20, অবশ্যই তাহলে কি হবে, 30 বের হয়ে যাবে না, বিক্রিয়ক ছিল 50, উৎপাদে দিয়েছে নির্গত হবে, তাহলে যেটা হবে মাইনাস হবে, -30 কিলো জুল পার মোল হবে। ঠিক বিপরীতটা যদি ঘটে তাহলে কি করব, তাপ হারি, বলতেছি না কিছু। তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলো আমি
এটা পরের ব্যাপারে আমরা এটা দেখবো যে একটা বিক্রিয়া তাপ হারি না তাপ উৎপাদী, এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে আমরা কী করব, একটা বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারি এটা আমরা কীভাবে বুঝবো? তাহলে আমরা কী করবো, উৎপাদ সময়ের মোট অবদান শক্তি আমরা হিসেব করবো, বিক্রিয়ক সময়ের মোট অবদান শক্তি আমরা হিসেব করবো। দেন তারপর এই ফর্মুলার মধ্যে বসায় দিব, যদি ধনাত্মক বের হয় তাহলে বলবো আমরা তাপ উৎপাদী, আর যদি ঋণাত্মক হয় তাহলে বলবো কি হারি তাপ হারি। তারপরে আমরা দেখো একটা বিক্রিয়া দেখে আমরা বলতে পারি তাপ উৎপাদী না তাপ হারি, সেটা দেখবো সংযোজন কিনা, এটা বলছিলাম, এবং দহন বিক্রিয়া কিনা, এগুলো দেখে কিন্তু আমরা সাসপেক্ট করতে হবে। তারপরে প্রশমনের মতো তৈরি, হ্যাঁ, কি আমরা দেখতে পারবো আসলে কী ঘটে। দেন এগুলো দেখার পরে যদি দেখি আমরা, মানে আমরা যখন ক্যালকুলেশন করবো অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেশন করতে ভুল হয়, দেখবো যদি আমাদের আইডিয়ার সাথে না মিলে তারপরে আবার করতে হবে, এগুলো একটু ইয়ে। তো তোমার জন্য পড়া যেগুলো, এগুলো আমি পরে পড়াবো, এগুলো মেন কথা না, কালকে তো অনেকে এগুলো শেষ হবে। তো কথা হলো যে এই যে এগুলো পড়া, বুঝছি, বন্ধন শক্তিগুলো আমি মুখস্থ ধরবো একদম সব। ঠিক আছে, ঠিক আছে, সবগুলো মুখস্থ করবো। ঠিক আছে। তবে মাস্ট বি লাগবে যে কার্বন হাইড্রোজেন ক্লোরিন, কার্বন নাইট্রোজেনটা আসে, কার্বন নাইট্রোজেন এগুলো লাগবে, অক্সিজেন অক্সিজেন লাগবে, হাইড্রোজেন ক্লোরাইড এটা বলতে মানে যে আমাদের কার্বন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বিষয়, কার্বন নাইট্রোজেন OH, অক্সিজেন কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর কার্বন, এগুলো লাগে অক্সিজেন। কার্বনের তো বেশি লাগে, কারণ হচ্ছে জৈব ওগুলা ধোঁয়ায় দেয় না। হ্যাঁ, এগুলো বেশি লাগবে আর কি। তো দেখো, তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলোর সাথে যেগুলো আসছে সেগুলো আগে মুছতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ সবই বুঝতে হবে, করলে তো ভালো। এগুলো তেমন কিছু না, এগুলো সহজ জিনিস আছে, যে শুধু খালি যে এটা একটু বোঝাইতে হবে। তড়িৎ রাসায়নিক কোষগুলো আর কি, এই যে এইটুকু। এইটা এখানে বললে তো ইন্টারেস্ট যাওয়ার সুবিধা, তড়িৎ বিশ্লেষণটা বেশি ভালো। তোমাকে একটা ইন্টারনাল আগে পড়া, বুঝছো? তোমাদের এখানেও আছে, মোটামুটি ভালোই আছে, হ্যাঁ, তারপর এক্সট্রা দেওয়া লাগে না।